আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 একসঙ্গে রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। অধ্যায় নদী। নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো। ক নাম্বারটা কী বলেছে, যে শাখা নদী বোঝাতে গেলে নিচের সঠিক ছবিটি হলো। কী হবে দেখো, এখানে 4টা ছবি দিয়েছে, এর মধ্যে কি বলছে যে শাখা নদী। আচ্ছা, শাখা নদী কাকে বলে? যখন মূল নদী থেকে যখন অন্য কোনো নদী তৈরি হয় বা সৃষ্টি হয় তাকে বলে শাখা নদী। দেখো এখানে এখানে শুধুমাত্র কি বলেছে, একটা মূল নদী দিয়েছে, তাহলে এটা কি হবে, কি এটা হবে না। এবার দেখো দ্বিতীয় যে ছবিটি সেটা কি বলেছে, এখানে এই যেটা একটা মূল নদী, দেখো এটা বলে দিয়েছে একটা মূল নদী। দেখো এবার মূল নদী থেকে দেখো অন্য একটা নদী কিন্তু এখানে তৈরি হয়েছে, তাহলে অ্যান্সারটা কী হবে? তাহলে এটাকে আমরা শাখা নদী বলবো, আর অ্যান্সারটা হবে দ্বিতীয় নাম্বার ছবিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এরপরে দেখো খ নাম্বারটা কী বলেছে, নিচের উল্লেখ করা ভূমিরূপগুলির মধ্যে বেমানান কোনটি? তাহলে দেখো এখানে 4টা এরকম নাম রয়েছে, সেখান থেকে কোনটা বেমানান? এখানে বলেছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলপ্রপাত, গিরিখাত, আর একটা বলেছে ক্যানিয়ন। আচ্ছা, প্রথমেই বলি নদীর কিন্তু গতি 3 রকম হয়, একটা উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি। তো দেখো উচ্চ গতিতে দেখো এই যে জলপ্রপাত, গিরিখাত আর ক্যানিয়ন কিন্তু তৈরি হয়, আর এইটা যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এটা কিন্তু মধ্যগতিতে তৈরি হয়। তাহলে দেখো এই 3টা হবে কি উচ্চ গতিতে, আর এটা আলাদা হচ্ছে, তাহলে বেমানান কোনটা? বেমানান হবে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা কী আছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। তাহলে দেখো গিরিখাত, ক্যানিয়ন, 1 নম্বর পয়েন্টে কী বলেছে, যে গিরিখাত সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে, আর ক্যানিয়ন সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা শুষ্কপ্রায় উচ্চভূমি অঞ্চলে। নাম্বার 2 কী বলেছে, যে গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে ইংরাজি অক্ষর ভি আকৃতির হয়, আর ক্যানিয়ন অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরাজি অক্ষর আই আকৃতির হয়। তাহলে আমরা কী শিখলাম, যে গিরিখাত ভি আকৃতির হয় আর ক্যানিয়ন কিন্তু আই আকৃতির হয়। তো গিরিখাতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, তাহলে এখানে কিন্তু গিরিখাতে কী হয়, পার্শ্বক্ষয়টা কম হয় আর নিম্নক্ষয়টা বেশি হয়। আর ক্যানিয়ন দেখো ক্যানিয়নে কী হয়, তার ঠিক উল্টোটা, অর্থাৎ এখানে কি হয়, এখানে কিন্তু পার্শ্বক্ষয়টা হয় না বললেই চলে, আর নিম্নক্ষয়টা কী হয়, বেশি হয়। তাহলে আমরা কীভাবে লিখব, যে ক্যানিয়ন বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় হয় না আর নিম্নক্ষয় সর্বাধিক হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপরে দেখো 3 নম্বরটা কী রয়েছে, নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সাথে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন? উল্লেখ করো। দেখো তোমরা এটাকে এইভাবে লিখবে, তাহলে নদী যখন মোহনার কাছাকাছি চলে আসে তখন শুরু হয় কি নদীর নিম্নগতি। তো এই অংশে ভূমির ঢাল খুব কমে যায় বলে নদী অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়। এজন্য নদীর ক্ষয় করার যে ক্ষমতা থাকে না এবং বহন করার ক্ষমতাও কিন্তু খুব কমে যায়। ফলে কি হয়, ফলে উচ্চগতি ও মধ্যগতি থেকে বহন করে আনা কাদা, বালি, পলি নদী আর কিন্তু বহন করতে পারে না। এগুলি নদী খাতে কি হয়, জমা হতে শুরু করে। সুতরাং নিম্নগতিতে নদীর প্রধান কাজ হলো কি, অবক্ষেপণ। এই জন্য নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি সাথে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে কী পায়, প্রাধান্য পায়। আর এটা তোমরা এইভাবে লিখলেই হবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা কী বলেছে, যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। এখানে কিন্তু তোমাদের ছবিটা আঁকতেই হবে, মাস্ট বি। তোমরা এইভাবে ছবিটা এখানে এঁকে নিবে এইভাবে। এবার দেখো, যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে সৃষ্টি হয়। সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে ভূমির ঢাল কম থাকে, তাই সামান্য বাধা পেলেই নদী কী হয়, এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার সময় নদীর যে কোনো পাশে স্রোতের আঘাতে ভাঙতে থাকে এবং বিপরীত বাঁকে আঘাত কম লাগে। ফলে কি হয়, ফলে পলি, বালি ইত্যাদি জমে
কি হয়, চড়ার সৃষ্টি করে। ফলে বাঁক দুটো পার্শ্ববর্তী অংশ ক্ষয় করে, এই দেখো এই দুটো বাঁক, এই যে বাঁধগুলো কী হবে, এই পার্শ্ববর্তী অংশগুলো কী হবে, ক্ষয় করে তাহলে কি নদী এখান থেকে সোজা কী হবে, প্রবাহিত হবে। দেখো এখান থেকে সোজা কী হয়েছে, প্রবাহিত হয়েছে। আর এখানে এই যে অংশটা, এটা দেখতে অনেকটা কীরকম, ঘোড়ার খুরের মতো, আর এই অংশটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ওকে, তাহলে এখান থেকে পড়ছিলাম। তার ফলে বাঁক দুটি পার্শ্ববর্তী অংশ ক্ষয় করে এক সময় পরস্পর জুড়ে যায়। এই যে এক সময় কী হয়েছে, পরস্পর জুড়ে যায় এবং নদী কী হয়, সোজা পথ ধরে চলতে থাকে। তা নদী সোজা পথ ধরে চলতে থাকে। ফলস্বরূপ পরিত্যক্ত বাঁকটি হ্রদের আকারে পড়ে থাকে। তো ঘোড়ার খুরের মতো বাঁকাভাবে এই হ্রদ অবস্থান করে বলে একে কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। গঙ্গা নদীর সমভূমি প্রবাহের বহু জায়গায় কিন্তু এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা দেখা যায়। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে একটি ছবি এঁকে তার মধ্যে নদীর উৎস, মূল নদী, উপনদী, শাখা নদী, মোহনা, নদী অববাহিকা ও ধারণ অববাহিকা চিহ্নিত করো। তাহলে দেখো তোমরা ছবিটাকে এইভাবে এঁকে নেবে। আমি এখানে এইভাবে রেখেছি। দেখো তোমরা এটা দেখো, তাহলে এখান থেকে দেখো একটা পর্বত হয়। আচ্ছা আমি লিখেই দিই, এটা পর্বত, ঠিক আছে, পাহাড় বা পর্বত তোমরা বলতে পারো। তো এখান থেকে নদী উৎস হয়েছে, এখানে নদী উৎস এখানে প্রবাহিত হয়ে এই এটা মূল নদী। তার এটা কী করবো, দেখো মূল নদীর সঙ্গে যখন অন্য কোনো নদী যুক্ত হয় তখন তাকে বলা হয় উপনদী। তাহলে এখান থেকে প্রবাহিত হয়ে, আর আমরা কি বলছিলাম, যদি মূল নদী থেকে অন্য সৃষ্টি হয়, মানে মূল নদী থেকে যদি অন্য কোনো নদী তৈরি হয় তাহলে সেটা হবে শাখা নদী, তাই এটা হবে শাখা নদী। মানে কি বললাম, মূল নদীতে যদি এসে পড়ে সেটা উপনদী, আর মূল নদী থেকে যদি সৃষ্টি হয় সেটা শাখা নদী। এটা সমুদ্র এখানে এসে তাহলে এটা কী বলবো, আমরা মোহনা বলবো এই অংশটাকে, তাই না, এটা লিখতে পারি মোহনা। এটা মূল নদী, এখানে উৎস, হ্যাঁ, আর এটা এই অংশটা, এই পুরো অঞ্চলটা কেন বলবো নদী অববাহিকা। ঠিক আছে, তোমরা এটা ছবিটা এভাবে এঁকে নেবে। এরপরে দেখো পার্ট 2 করছি। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো তোমরা ছবিটা এইভাবে আঁকবে, আমি এঁকেছি, দেখো এইভাবে। দেখো এটা পৃথিবী, ছবিটা একটু ভালো হয়নি, তোমরা ভালো করে এঁকে নেবে, তোমাদের বইও রয়েছে এটা। তাহলে এটা পৃথিবী, এটা সূর্য। আচ্ছা প্রথমে বলি, দেখো পৃথিবী তো কী হয়, সূর্যের চারিদিকে ঘোরে। তো এই যে কক্ষপথটা, মানে পৃথিবী যে পথে ঘোরে সেটা কি উপবৃত্তাকার, অর্থাৎ একদিকে কিন্তু একটু কী হয়, একদিকে একটু বেশি থাকে, একদিকে একটু কম থাকে। দেখো এই দিকটাকে দেখো, মানে পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব এখানে কিন্তু অনেকটা বেশি। কত বেশি বলছে, এখানে যে দূরত্ব সেটা 15,20,00,000 কিলোমিটার বা কিমি। আর এখানে দেখো এখানে হচ্ছে 14 কোটি, তাহলে 70 লক্ষ কিমি। দেখো এখানে 14 কোটি আর এখানে 15 কোটি। তাহলে দেখো এই যে দূরত্বটা, এই যে সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব, এটা কিন্তু অনেকটা বেশি। কার তুলনায়, এই তুলনায়, তাই না। তাহলে এই যে অবস্থান, এই অবস্থানটাকে বলা হয় অপসূর অবস্থান। অর্থাৎ কি হয়, 4 জুলাই সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব সেটা সব থেকে বেশি হয়, তাই না। আর এই অবস্থানটাকে বলা হয় অপসূর অবস্থান। আর কি এটা হবে 3রা জানুয়ারি, কী হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। কত কম হয়, 14,70,00,000 কিলোমিটার কিমি। আর এই অবস্থানটাকে বলা হয় পৃথিবীর কি অনুসূর অবস্থান। তাহলে অপসূর মানে বেশি আর অনুসূর মানে কম, ঠিক আছে। আর তোমরা এটাকে এইভাবে লিখবে, সংজ্ঞাটা আমি এখানে লিখে রেখেছি, দেখো। তাহলে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, কত, প্রায় 15,20,00,000 কিলোমিটার বা কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অন্যদিকে কি, যে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার, একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। দেখো 2 নম্বর প্রশ্নটা কী বলেছে, যে ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করো। তোমরা এটাকে এইভাবে লিখবে, দেখো আমি এইভাবে লিখে রেখেছি। তাহলে যে কোনো স্থান থেকে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান 90 ডিগ্রি দেখে যে সময় গণনা করা হয় তাকে বলে স্থানীয় সময়। এবার দেখো যে স্থানীয় সময়ের কি গুরুত্ব রয়েছে। প্রথম পয়েন্টটা কী বলেছে, যে স্থানীয় সময় অনুসারে দিনের অন্যান্য সময় কিন্তু গণনা করা
যায়। আর কী করা যায়, যে স্থানীয় সময়ের একটা ব্যবধান কিন্তু খুব কম। ঠিক আছে, মানে স্থানীয় সময় ব্যবধানটা কি খুব কম। এবার দেখো কলকাতার বারাসাত থেকে যাদবপুর, কিন্তু এখানে যদি এখন যদি বাজে 3টা বাজে, তাহলে তখনও কিন্তু 3টাই বাজবে, মানে ডিফারেন্সটা খুব কম হবে, অর্থাৎ 5 মিনিট হতে পারে বা 2 মিনিট এরকম ডিফারেন্স হবে। কিন্তু যদি আমি বলি কলকাতা থেকে বাংলাদেশের যে কোনো একটা অংশ ঢাকা, তাহলে সেখান থেকে বাংলাদেশের যে সময়ের ডিফারেন্স কত, প্রায় 30 মিনিট। তাহলে দেখো স্থানীয় সময়ের ব্যবধানটা কিন্তু খুবই কম। আর 3 নম্বর পয়েন্ট কী বলেছে, যে একই দ্রাঘিমা বরাবর মোটামুটি স্থানীয় সময় কী হয়, একই হয়, অর্থাৎ একই দ্রাঘিমা বরাবর মোটামুটি স্থানীয় সময়টা কী হয়, একই থাকে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি কী রয়েছে, যে বায়ুচাপের তারতম্য জলীয় বাষ্পের ভূমিকা উল্লেখ করো। তাহলে বায়ুচাপের উপর জলীয় বাষ্পের কী ভূমিকা রয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা, এই কারণে তার চাপও কিন্তু কম হয়। এজন্য যেসব অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেখানে বায়ুর চাপ কম হয়। অর্থাৎ জলীয় বাষ্প যদি বেশি থাকে কী হবে, বায়ুর চাপটা কী হবে, কম হবে। অপরপক্ষে কী হবে, যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ু কী হয়, শুষ্ক হয় ও সেখানে উচ্চচাপ বিরাজ করে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হলেও মেরু অঞ্চলে জলীয় বাষ্পের অভাবে বায়ুচাপ কী হয়, অনেক বেশি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 4 নম্বরটা কী বলেছে, যে অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে কী করে, প্রভাবিত করে। আচ্ছা, প্রথমটা বলি অক্ষাংশের প্রভাব। ওকে, তো দক্ষিণে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে উত্তরে 78 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এশিয়া মহাদেশের বিস্তৃতি, তাই তো। তো দেখো 10 ডিগ্রি থেকে 78, কিন্তু এটা কিন্তু অনেকটা দূর কিন্তু, তাই না। তাহলে অক্ষাংশের এত বিরাট ব্যবধানের জন্য সূর্যরশ্মির পতন কোণের কিন্তু পার্থক্যের কারণে এশিয়ার বিভিন্ন অংশের মধ্যে একটা কি উষ্ণতার যথেষ্ট কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। তো এশিয়ার দক্ষিণ প্রান্ত গ্রীষ্মমণ্ডলে, মধ্য অংশ নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং উত্তর অংশ কী হয়, হিমমণ্ডলে অবস্থিত। আচ্ছা, আরেকটা প্রভাব কী রয়েছে, যে সমুদ্র থেকে দূরত্বের প্রভাব এশিয়া মহাদেশের উপর কী বিস্তার করে, প্রভাব বিস্তার করে। তাহলে দেখো, তাহলে বিশাল আয়তনের জন্য এশিয়ার মধ্যভাগের অঞ্চলগুলির সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত হওয়ায় সমুদ্রের কোনো রকম প্রভাব কিন্তু এসব অঞ্চলে পড়ে না। তাই এখানকার জলবায়ুতে শীত ও গ্রীষ্মের চরম ভাব দেখা যায়। অন্যদিকে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র থাকে এবং এখানকার শীতকালে কি হয়, শীতকালেও কিন্তু শুধু ভাবাপন্ন হয়। এটা আমাদের লাস্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রথমে তোমরা ছবিটাকে এইভাবে অঙ্কন করে নেবে। এইভাবে এখানে দেখো 21শে মার্চ মহাবিষুব, এখানে কী হয়, দিনরাত্রি কিন্তু সমান হয়। আবার 21শে জুন কী হয়, কর্কট সংক্রান্তি, এখানে কী হয়, উত্তর গোলার্ধে সব থেকে বড় কিন্তু দিন হয় আর সব থেকে ছোট রাত্রি হয়। এবার চলে আসবে এখানে 23শে সেপ্টেম্বর। দেখো 23শে সেপ্টেম্বরকে বলা হয় কি, জলবিষুব। জলবিষুব মানে কি, এখানেও কিন্তু দিন রাত্রি দৈর্ঘ্য কী হয়, সমান হয়। এবার আসবে এখানে হচ্ছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর কী হয়, দক্ষিণ গোলার্ধে কিন্তু সব থেকে বড় দিন, ঠিক আছে, সব থেকে কিন্তু বড় দিন আর ছোট রাত হয়। এটাকে আমরা বলি হচ্ছে মকর সংক্রান্তি। এরপর এটাকে ব্যাখ্যা করতে হবে যে ঋতু পরিবর্তন কেন ঘটে। তাহলে দেখো ঋতু পরিবর্তনের কারণ। প্রথম কারণটা কি বলেছে, যে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা একই দিকে 66-66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। এইরূপ অবস্থানের ফলে দিন ও রাতের দৈর্ঘ্যের কী হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। এবার 2 নম্বর কারণটা কি, যে পৃথিবীর গোলাকৃতির জন্য ভূপৃষ্ঠে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বছরের বিভিন্ন সময় উষ্ণতার কী হয়, তারতম্য হয়। 3 নম্বর কারণটা কি, যে পৃথিবীর আবর্তন গতির জন্য। এবং 4 নম্বর কারণটা কি, যে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের কারণে বিভিন্ন সময় যে উষ্ণতা তারতম্য হয় তার ফলে ঋতুর কি পর্যায়ক্রমিক একটা আবর্তন ঘটে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে একটি চিত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো। প্রথমেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব যে আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি না,
ঠিক আছে, আমার হাতে লাগা খুব খারাপ, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। দেখো একটা এইভাবে একটা উপবৃত্ত এঁকে নেবে, আমি ভালো আঁকাতে পারিনি। তো দেখো এটাকে আমি এ নাম দিয়েছি, হ্যাঁ এটা এ নাম দিয়েছি, এখানে বি নাম দিয়েছি, এখানে ও নাম দিয়েছি। ওকে, আর এটা উত্তরগুলো তো তোমরা জানো, এটা সুমেরুবৃত্ত আর এটা কুমেরুবৃত্ত, ঠিক আছে। আর এই যে রেখাটাকে আমি এখানে অঙ্কন করেছি, এইভাবে একটা নিয়েছি, এইটা একটা নিরক্ষরেখা। ওকে, আমি নাম লিখে দিয়েছি, এখানে নিরক্ষরেখা রাখা আছে। তাহলে দেখো এ বিন্দু থেকে, এই যে এ বিন্দু থেকে, তাহলে এ বিন্দুকে আমি কি ধরলাম, এ বিন্দু থেকে যদি আমি এই যে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা আমি কি যদি ব্যাসার্ধ নেই, তাহলে দেখো আমি এটি সম্পূর্ণ লিখে দিয়েছি এইভাবে, এ বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র ও পর্যন্ত একটি ব্যাসার্ধ এ ও, এই যে এ ও পর্যন্ত টানতে হবে, টানলাম। আবার ওই স্থানটি যে দাঘিম রেখা রয়েছে, তাহলে যে দাঘিম রেখার উপর রয়েছে সেই দাঘিম রেখা ও নিরক্ষরেখা, ঠিক আছে। তাহলে এই যে দাঘিমা রেখা নিয়েছি এখানে, আর এটা কি নিরক্ষরেখা। ওকে, তা দাঘিমা রেখার রয়েছে সেই দাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদ বিন্দু বি, নাম দিয়েছে কি বি, থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, তাহলে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, এই বি থেকে পৃথিবীর কি কেন্দ্র পর্যন্ত তার একটি ব্যাসার্ধ ও বি টানতে হবে। তাহলে আমি নামটা দিয়েছি কি ও বি টেনেছি। ওকে, এই দুটি বা এই দুই ব্যাসার্ধ দ্বারা, তাহলে এই একটা ব্যাসার্ধ আর এই একটা ব্যাসার্ধ, তাহলে এই দুই ব্যাসার্ধ দ্বারা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে যে এই যে কোণটা তৈরি হয়েছে তার নাম কি এ ও বি, তার নাম দিয়েছি কি এ ও বি হলো তো ওই স্থানের বা ওই স্থানে বলতে এই বিন্দুর অক্ষাংশ। ওকে, তাহলে চিত্রে এই কৌণিক দূরত্ব হলো 55 ডিগ্রি। তবে আমি যেহেতু এখানে 55 ডিগ্রি নিয়েছিলাম, সেই কারণে এখানে 55 ডিগ্রি হয়েছে। তুমি যদি 60 নিতে এখানে, তাহলে এখানেও কিন্তু 60 ডিগ্রি হতো। ওকে, তাহলে যেহেতু এই স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তোমরা এটাকে এইভাবে লিখবে, আমি এটাকে লিখে গেছি এইভাবে। দেখো যে উচ্চচাপ নিম্নচাপ, দেখো প্রথমটা কি বলছে, যে পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে উচ্চচাপ দেখা যায়। তাহলে শীতল অঞ্চলে কী দেখা যায়, বায়ুর উচ্চচাপ দেখা যায়। তাহলে উল্টাটা হবে, উষ্ণ অঞ্চলে কী হবে, অর্থাৎ পৃথিবীর উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়। আর 2 নম্বর পয়েন্টটা কী বলেছে, যে উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু কী হয়, সংকুচিত হয়। আর নিম্নচাপের বায়ু কি উষ্ণ হওয়ায় কী হবে, প্রসারিত হালকা হবে। আমরা আগেও বলেছিলাম যে বায়ু যদি উষ্ণ হয় সেটা কী হয়, হালকা এবং প্রসারিত হয়। ওকে, এবার দেখো 3 নম্বর পয়েন্টটা কী বলেছে, যে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, অর্থাৎ আকাশ কী হয়, পরিষ্কার থাকে। ঠিক আছে, তাহলে পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। আর নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড়, ওকে, অর্থাৎ একটা অশান্ত আবহাওয়ার দেখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 4 নম্বরটা কী বলেছে, এশিয়ার উষ্ণ মরু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে দেখো প্রথমটা বলে দিচ্ছি, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে এখানে 1 নম্বর পয়েন্ট কী, তাহলে এখানে কিন্তু গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পশ্চিমীয় বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, আর এখানে বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 35 সেমি। এরপরে চলে আসি যে উষ্ণ মরু জলবায়ুর কী বৈশিষ্ট্য। তাহলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে উষ্ণতা থাকে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 15 সেমি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন হও। ধন্যবাদ।